প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে পর পর 5টি ঘটনা ঘটেছে আজ পর্যন্ত। ময়মনসিংহের বালুকায় দীপু দাসকে গণপিটুনিতে হত্যা করার পর গাছে ঝুলিয়ে পেট্রোল ঢেলে তাকে হত্যা করা হয়েছে। তারপর পরেই ঘটনা ঘটলো রাজবাড়িতে। রাজবাড়িতে অমৃত মণ্ডলকে হত্যা করা হলো। দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে রাজবাড়িতে। রাজবাড়ির পর শরীয়তপুর। শরীয়তপুরে কুকন চন্দ্র দাস, একজন ব্যবসায়ী, তাকে হত্যা করা হলো। তারপরে ঘটনা যশোরে একজন হিন্দু সাংবাদিক, যশোরের কেশবপুরে রানা প্রতাপ বৈরাগী, তাকে হত্যা করা হলো। গতকালকে এই ঘটনা ঘটলো আরেকটি, সেটা হলো নরসিংদীতে। নরসিংদীর পলাশবাড়ী উপজেলায় হত্যা করা হলো শরৎ চক্রবর্তী মণিকে। 5টি ঘটনা, ব্যবধান 5 সপ্তাহ। 5 সপ্তাহের ব্যবধানে 5জন তরুণ হিন্দু, কেউ ব্যবসায়ী, কেউ গার্মেন্টসের শ্রমিক, কেউ কেউ একজন ফার্মেসির মালিক, কেউ একজন ছাত্র, এভাবেই ঘটনাগুলি ঘটলো। তো কি বলা যেতে পারে? এই ঘটনাগুলির উদ্দেশ্য কি এবং এই ঘটনাগুলি কি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে আতঙ্কিত করে কিনা, এটা সবচেয়ে বড় প্রশ্ন। ময়মনসিংহের ঘটনাটাই বলি। কারখানার শ্রমিক, গার্মেন্টস কারখানার শ্রমিক, মধ্যযুগীয় কায়দায়, মধ্যযুগেও এমন বর্বরতা হয়েছে কিনা বলা যাবে না, কিন্তু বাংলাদেশে এই একবিংশ শতাব্দীর বিজ্ঞান প্রযুক্তির আধুনিক পৃথিবীতে এমন ঘটনা ঘটতে পারে, তাকে পুড়িয়ে হত্যা করা হলো। সারা দুনিয়ায় এই নিয়ে তোলফার। প্রতিবেশী ভারত থেকে শুরু করে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, সকলের প্রতিবাদ। বাংলাদেশ কিন্তু নীরব। বাংলাদেশের সরকার পদক্ষেপ নিলেও অনেক আসামিদেরকে এরই মাঝে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু দেশে যারা যে টক শো করেন, যারা কথা বলেন, রাজনৈতিক নেতা থেকে শুরু করে শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, তারা কিন্তু তেমন কোনো কথা বলেনি। তারা খুব বেশি ব্যস্ত রাজনীতি, নির্বাচন, এসব নিয়ে। কিন্তু দেশে আইন শৃঙ্খলার এই গুরুতর অবনতি এবং মব লিঞ্চিং সংস্কৃতি মাধ্যমে মানুষকে হত্যা করা হচ্ছে, তার কোনো বিচার, তা নিয়ে কোনো আলোচনা বাংলাদেশে নেই। আমি বলছি না যে বাংলাদেশে সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের লোকজন কে হত্যা করা হচ্ছে না, এমন ঘটনা ঘটেনি, তা বলছি না। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ডক্টর ইউনূসের শাসনামলে সারা দেশেই আতঙ্কে। সেই আতঙ্কের মাঝে হিন্দু সম্প্রদায় যেন আরো অনেক বেশি ভয়, ভীতি, আতঙ্কের মাঝে বসবাস করছে। কারণ ঘটনাগুলি পরপর ঘটেছে।
সংখ্যালঘুদের উপর অত্যাচার, নিপীড়ন, বৈষম্য, মন্দিরে হামলা, বিগ্রহ বা ভাঙচুর নতুন ঘটনা নয়, কিন্তু এবার যেন তার মাত্রা সব সীমা লঙ্ঘন করেছে। দীপু হত্যার পরপরেই রাজবাড়িতে ঘটল অমৃত মন্ডল হত্যা। অমৃত মন্ডল হত্যার পরে কিন্তু আবার অনেকেই বলছে যে সন্ত্রাসী ছিল একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সে তরুণ হোক মধ্যবয়সী হোক, তার দ্বারা সন্ত্রাস করা কতটুকু বিশ্বাসযোগ্য হইতে পারে? সংখ্যালঘুরা কোথায় সন্ত্রাস করে? বাংলাদেশের হিন্দুরা তাদের নিজেদের যান বাঁচানোর জন্যই তো তারা সবসময় আতঙ্কে, সবসময় তারা এক ধরনের হীনমন্যতায় ভুগে। সংখ্যালঘু হওয়ার অপরাধে, হিন্দু হওয়ার অপরাধে তারা তো এমনিতেই আতঙ্কে, ভয়ে জীবনযাপন করে। অমৃত মন্ডল হত্যার পরপরই ঘটল শরীয়তপুরের ঘটনা। শরীয়তপুরে খোকন চন্দ্র দাস একজন ব্যবসায়ী, একটি ফার্মেসির মালিক, 50 বছর বয়স। তাকে সে একই কায়দায় প্রথমে গণপিটুনি, তারপর পেট্রোল ঢেলে আগুন, যান বাঁচানোর জন্য সে পুকুরে ঝাঁপ দেয়। বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তাকে নেয়ার পর সে মারা যায়। তারপর হলো যশোরে 2 দিন আগে, 3 দিন আগে বোধহয়, সম্ভবত 3 দিন আগে যশোরের ঘটনাটি সেই একই একই ঘটনা। একজন সাংবাদিক, স্থানীয় সাংবাদিক, কেশবপুর, যশোরের কেশবপুরের, তার নাম রানা প্রতাপ বৈরাগী, বয়স 45 বছর বয়স। যশোরের মনিরামপুর উপজেলার কাপালিয়া বাজারে তার একটি মুদির দোকান, সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরের ঘটনা আজকেই, মানে আমেরিকার আজকে, আপনাদের বাংলাদেশের গতকালকে নরসিংদী, ঢাকার কাছে নরসিংদীর পলাশবাড়ি উপজেলায় তার বাড়ি। তার নাম হলো শরৎ চক্রবর্তী, ডাক নাম মণি। তাকে হত্যা করা হলো, এবং তাকে হত্যা করা হলো এমন যে রাতে তার বাড়িতে এসে ঘরে ঢুকার আগে তার বাড়ির গেটেই তাকে পিছন থেকে কুপ দেওয়া হয় ধারালো অস্ত্র দিয়ে, তিনি সেখানে মারা যান। এই 5টি ঘটনা 5 সপ্তাহের ব্যবধানে ঘটল। অনেক জায়গাতে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে, যে 5 ঘটনা সবগুলি বলছি। কিন্তু এই ঘটনাগুলি কেন ঘটছে? অনেক মুসলিমও মারা যাচ্ছে, কিন্তু হিন্দুদের টার্গেট করে এই যে মারা, সেটার একটাই মাত্র কারণ, যতই বলুক আওয়ামী ফ্যাসিস্ট, ভারতের দালাল, এসব উপলক্ষ মাত্র। মানে হিন্দুদেরকে দেশ ছাড়া করতে পারলে তার সম্পদ আরোহণ করা যাবে, বিভিন্নভাবে অত্যাচার করার যে একটি মনস্তাত্ত্বিক ভাবে দুর্বল করার যে প্রক্রিয়া,
সেটা তো দীর্ঘদিন যাবতীয় চলছে। হিন্দু মেয়েরা রেপ হচ্ছে, নিখোঁজ হচ্ছে। আজকাল এই খবর সোশ্যাল মিডিয়ায়, বাংলাদেশের কাগজে, বিদেশি কাগজে সবসময় পাওয়া যাচ্ছে। গত 1.5 মাসে বাংলাদেশে অন্তত 10টি মেয়েকে, যাদের বয়স 15 থেকে 20 বছর বয়স, বিভিন্ন সময় তাদেরকে রেপ করা হয়েছে, গুম করা হয়েছে, আর খবরই পাওয়া যাচ্ছে না। একই ঘটনা কিন্তু শুধু হিন্দুদের উপর না, সেটা পাহাড়েও ঘটছে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়েও ধর্মীয় সংখ্যালঘু, বুদ্ধিস্ট এবং উপজাতি সম্প্রদায়, তাদের নিজস্ব ধর্ম রয়েছে, ভাষা রয়েছে, সংস্কৃতি রয়েছে, তাদেরকেও বিভিন্নভাবে অত্যাচার, নিপীড়ন করা হচ্ছে। এর একটা মাত্র কারণ, তারা যদি দেশ ছেড়ে চলে যায়, তাহলে তাদের সম্পদ, তাদের বাড়িঘর, সেগুলি তারা বুক করতে পারবে। কিন্তু ঘটনা প্রশ্ন একটা হলো যে, সেটা হলো যে কেন ঘটনাগুলি ঘটছে? হইতে পারে ঘটনার কারণ এটাই যে তাদেরকে ভয়, ভীতি, আতঙ্ক দিয়ে বিধ্বস্ত করা, যার কারণে তারা হয়তো দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে আশ্রয় নিতে পারে। এই ঘটনাগুলি তো 5 সপ্তাহে 5 জনের ঘটনা। হয়তো আমাদের কাছে নতুন লাগছে, কিন্তু তা কিন্তু নতুন নয়। 71 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তারপর 72 থেকে আমাদের স্বাধীন বাংলাদেশের সরকারের যে অগ্রযাত্রা শুরু হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে, তখন থেকেই কিন্তু শুরু হয়েছে। নীরবে সরবে সরকারের প্রচ্ছন্ন সহযোগিতা, পরোক্ষভাবে অনেকের সহযোগিতায় এসব চলছে নির্বিচারে, বিচার হয়নি। আওয়ামী লীগের আমলে, বঙ্গবন্ধুর আমলেও যা হয়েছে বিচার হয়নি। ধর্মনিরপেক্ষতা ছিল সংবিধানে, ধর্মনিরপেক্ষতার কোনো প্রয়োগ নেই। ধর্মনিরপেক্ষতাকে অধিকাংশ মুসলিম সম্প্রদায়, বৃহত্তর জনগোষ্ঠী যারা মনে করে ধর্মহীনতা। বাংলাদেশের সরকার তখন ধর্মনিরপেক্ষতা যে কনসেপ্ট, সেটি শুধু সংবিধানে সংযোজন করেই দায়সারা কাজটি করেছেন। শেখ হাসিনার আমলেও হয়েছে 17 বছরে নজিরবিহীন অনেক ঘটনা, সংখ্যালঘুদের উপর অত্যাচার, নিপীড়ন, বৈষম্য, মন্দির ভাঙ্গা, দুর্গাপূজা অ্যাটাক অনেক ঘটেছে। রামুর বুদ্ধ মন্দিরে অ্যাটাক, ঢাকায় গির্জায় অ্যাটাক, বহুত কিছু হয়েছে, কোনো কিছুর বিচার হয়নি। আগের ঘটনাগুলির যদি বিচার হতো, প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হতো, যে বিষয়টি অন্যায়, সেই বিচারের ব্যবস্থায় কখনোই তার মুখোমুখি হতে হয়নি তাদের। যে কারণে তারা স্বাভাবিকভাবেই ভেবে নিতে পারে যা কিছুই করা যায়, যখন যা খুশি করা যায়, এভাবে হিন্দুদেরকে অত্যাচার করে হিন্দুরা চলে যাবে, এই ধরনের একটি বদ্ধমূল ধারণা তাদের ভিতরে ঢুকে। যেহেতু বিচার হয় না, তাহলে তো করাই যায়। আর ওদের ধারণাটা এরকমও হইতে পারে, অনেক সময় মনে করতে পারে, আপনি বলেন না যে হিন্দুরা গনিমতের মাল, গনিমতের মাল যে যেভাবে পারে সেইভাবেই উপভোগ করো, দখল করো, সেই ভয় থেকে তারা চলে যাবে। যে কারণে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও, যেখানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের
জনসংখ্যার আপনি যদি ডেমোগ্রাফিক স্ট্যাটিস্টিক্স লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে 18% থেকে এখন 8%-এ নেমে এসেছে। এবং সবচেয়ে বেশি দেশ ত্যাগ করেছে, যাদের উপর সংখ্যালঘুদের সবচেয়ে বেশি আস্থা, সেই আওয়ামী লীগ আমলে। বাংলাদেশের হিন্দু সম্পত্তি যারা দখল করেছে গত 54 বছরে, বেশিরভাগ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং সরকার নিজে। কিন্তু কেন? এই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, তারা তো দেশপ্রেমিক, তারা মুক্তিযুদ্ধ করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়ে তারা দেশ ছেড়েছে। প্রায় 1 কোটি হিন্দু 71-এ ভারতে আশ্রয় নিয়েছিল, এবং এই 1 কোটি শরণার্থী সারা দুনিয়ায় তোলফাড় তোলে, মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করে। এই 1 কোটি শরণার্থী যখন ভারতের বোঝা হয়ে দাঁড়ায়, তখন ভারত সরকার যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের জন্য মাত্র 9 মাসের ব্যবধানে আমাদের মুক্তিযুদ্ধের পাখিদের পরাজয়কে ত্বরান্বিত করে। তারপর স্বাধীন বাংলাদেশে শরণার্থীরা ফিরে আসে, প্রায় 1 কোটি শরণার্থী ছিল। যদিও আজকাল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে অনেক কথাই বলা হয়, কিন্তু এই ধর্মীয় সংখ্যালঘুরা দেশকে ভালোবাসে বলেই তারা কিন্তু 71-এ দেশ স্বাধীন হওয়ার পর নিজ ভূমিতে ফিরে আসছে। তারাই বাংলাদেশের ভূমিপুত্র। সেই বিবেচনায় তারা তাদের অধিকার, তাদের নাগরিক অধিকারের কথা বলছি, কেন বঞ্চিত হবে? তার সবকিছুর মূলে একটাই কারণ, ঘটনা ঘটতেই পারে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা বাঙালি মুসলমানদের মনে সেই 47 সালে যেভাবে তাদের অন্তরে গেঁথে দেওয়া হয়েছিল, তা কখনোই তাদের ভেতর থেকে সরে যায়নি। তারপর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, ভারত প্রীতি, তারা আরো ক্ষুব্ধ হয়, এবং এই ক্ষুব্ধ মনোভাবকে তারা হিন্দুদের উপর অ্যাপ্লাই করেছে। এইভাবেই যে মনে করে হিন্দুদের উপর অত্যাচার করলে হিন্দুরা ভারতে চলে যাবে, আর সরকার তো বিচার করবেই না। আর আওয়ামী লীগ সরকার আমলে যত ধরনের ঘটনা ঘটেছে, কোনো ঘটনারই কিন্তু সুরাহা হয়নি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই ছাত্রলীগের ছেলেরা বিশ্বজিৎ দর্জি পুরান ঢাকাতে কিভাবে তাকে দিন দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিচার হয়নি। বিচার হয়েছে, লোক দেখানো বিচার হয়েছে, ছাত্রলীগের ছেলেদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের ফাঁসি হয়েছে, কিন্তু একজনের ফাঁসিও কার্যকর হয় নাই। কিছুদিন পরে তারা সবাই মুক্ত হয়ে গেছে। আমি আওয়ামী লীগের কথাটা বেশি বলছি কেন? এই কারণে যে আওয়ামী লীগের কাছেই তো সংখ্যালঘুদের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল, আশা বর্ষার স্থল, তাদের নিরাপত্তার সবচেয়ে অভয় স্থান ছিল আওয়ামী লীগের ছায়াতলে। কিন্তু সেই আওয়ামী লীগ কি সংখ্যালঘুদেরকে সেই নিরাপত্তা দিতে পেরেছে? পারেনি। কারণ আওয়ামী লীগ সরকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি বা ধর্মের কারণে যতটুকু সংবেদনশীল ছিল, তারা হিন্দুদের জন্য কিছু করতে গিয়ে সবসময় বিব্রত বোধ করত। তারা মনে করত মুসলিমদেরকে এ নিয়ে তিরস্কার করলে হয়তো জনপ্রিয়তা কমে যাবে, ভোট কমে যাবে,
যে কারণে হিন্দুদের বিরুদ্ধে ক্রমাগত বৈষম্য, নিপীড়ন, নির্যাতন, দর্শন, মন্দির ভাঙ্গা থেকে শুরু করে অনৈতিক কাজগুলিকে সবসময় সরকার প্রশ্রয় দিয়ে গেছে। সংখ্যালঘুদের উপর অত্যাচারের আরেকটি তরিকার কথা বলি, ফেসবুকে ধর্ম অবমাননা। সেই ধর্ম অবমাননার নামে অনেক যুবক, এখনো অনেক যুবক জেলে মানবেতর জীবনযাপন করছে। তো এই ধর্মীয় অবমাননার যে আইন, সন্ত্রাস দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের নামে এইসব হিন্দু তরুণদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই আইনগুলিও করা হয়েছিল আওয়ামী লীগের আমলে। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, আপনারা কুমিল্লার নানুয়ার দিঘি পারে দুর্গাপূজার কাহিনী জানেন। পবিত্র কোরআন শরীফকে হনুমানের মূর্তির পায়ের কাছে রেখে কেমন নাটক করা হয়েছিল, যে একটি ছেলে ইকবাল যে নাটকটি করেছিল তাকে কিন্তু ধরাও হয়েছিল, কয়েক মাস জেলে রাখার পর তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে, কোনো বিচার নেই। অথচ হিন্দুরা রাখেনি, কোরআন অবমাননা হিন্দুরা করে নাই। যে কোরআন ওইখানে রেখে পুরা পরিবেশকে উত্তেজিত করেছিল, তাকে জেলে নিয়ে আবার তাকে কয়েক মাস পরে, 11 মাস পরে বোধহয় তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কোনো বিচার নেই। ফেসবুকে অনেক সময় সেটা প্রমাণ পাওয়া গেছে, ফেসবুকে হিন্দু নাম ব্যবহার করে আর একজনের ফেক আইডি দিয়ে তারা তাকে বিভ্রান্ত করে, ধর্ম অবমাননার কল্পিত অভিযোগ এনে তারা গণপিটুনি থেকে শুরু করে যা করার সব করেছে। এমনকি এই যে ময়মনসিংহের বালুকায় যে ঘটনা ঘটেছে, ধর্ম অবমাননা, কোনো প্রমাণ নেই। ওই ছেলের কাছে ফোনও পর্যন্ত ছিল না, মানে ভালো ফোন যেটা বলা যায়, ফেসবুক রান করে বা ইউটিউব রান করে, এরকম ফোনও তার কাছে ছিল না। র্যাব পরে বলল যে না, এই ধরনের ঘটনা ঘটেনি। তারপরেও হিন্দুদের উপর অত্যাচার ক্রমেই দ্রুত গতিতে বাড়তে থাকে। এই অবস্থা এখন মনে হয়েছে ডক্টর ইউনূসের আমলে, শেখ হাসিনা চলে যাওয়ার পর খুব ইজি রিজন, কারণটা খুব ইজি। নৌকা ভোট দিয়েছে হিন্দুরা, হিন্দুরা আওয়ামী লীগ করতো, আওয়ামী ফ্যাসিস্ট সহযোগী বলে খুব সহজভাবে হিন্দুদের উপর আরো ভয়াবহ সংকট নেমে আসে। কেউ কিছু বলে না, কিন্তু ইউনূস ক্ষমতা নেওয়ার পরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন, বলছিলেন আমরা এক পরিবার, অনেক সুন্দর সুন্দর কথা, শুনতে খুব ভালোই লাগে। আর ডক্টর ইউনূস তো কথার জাদুকর, খুব সুন্দর করে কথা বলতে পারেন, কাজ হবে না কিছুই। আজ পর্যন্ত, শুধু এটা সংখ্যালঘু ইস্যু না, আজ পর্যন্ত এই রাষ্ট্রের গত 1.5 বছরে কি কল্যাণটা হয়েছে। ইউনূস সরকারকে যদি প্রশ্ন করা হয়, সব সরকারের কিছু না কিছু ভালো কাজ থাকে, ভালো মন্দ মিলেই মানুষের জীবন যেমন, তেমনি ভালো মন্দ মিলেই কিন্তু মানুষের কর্ম। ডক্টর ইউনূসের সরকারের আমলে সংখ্যালঘু ইস্যু বাদ দিলেও এই রাষ্ট্রের উন্নয়নে কি কাজটা আজ পর্যন্ত হয়েছে? এক, মব, গণপিটুনি, চাঁদাবাজি, সীমাহীন দুর্নীতি,
যে সমস্ত ছাত্র নেতাদের পকেটে রিক্সা ভাড়া থাকতো না, তাদের কাছে কোটি কোটি টাকা। যাক, ওইটা অন্য ইস্যুতে। এই ইস্যু নিয়ে আমি অনেকবার কথা বলছি, আবারও বলবো। কিন্তু যেহেতু সংখ্যালঘুদের কথা বলছি, সংখ্যালঘু ইস্যু নিয়ে ভিডিওটা শেষ করতে চাই। তো এই যদি অবস্থা হয়, তাহলে এই এই কাজটা কেমন হয়? তো ঠিক আছে, সব সংখ্যালঘু ভারতে চলে যাক। 47-এর থিমটাও তো আমাদের তাই ছিল, দ্বিজাতি তত্ত্ব। ধর্মের ভিত্তিতে রাষ্ট্র বিভক্ত হয়েছিল। তো হিন্দুরা সব চলে যাক, আর পশ্চিমবঙ্গ থেকে সব মুসলমানদেরকে নিয়ে আসেন, আপনারা শান্তিতে থাকেন, মুসলিম মুসলিম বাই বাই, স্বাভাবিকভাবে ভালো থাকবেন। আর ভালো না থাকলেও আপনাদেরকে ব্লেম দিতে কেউ আসবে না তখন। আফগানিস্তান পাকিস্তানে মুসলমান মুসলমান তারা মারামারি করতেছে, মসজিদে মারামারি হচ্ছে, জুমা নামাজ পড়তে গিয়ে মসজিদে কি বলে বিস্ফোরণ ঘটছে, মানুষ মরছে, অহরহ ঘটনা পাকিস্তানে এবং আফগানিস্তানে। তো বাংলাদেশে এরকম হবে ভবিষ্যতে, তাতে কিছু আসে যায় না। অন্তত ধর্মীয় সংখ্যালঘু যারা হিন্দু, তাদের যে জীবনের বিপন্ন, তাদের জীবন তো বলতে গেলে এখন বিপন্ন, এই বিপন্ন জীবন থেকে তাদের রক্ষা করা উচিত। এবং তাদের তো বাঁচার অধিকার আছে। তাদের সন্তান সন্ততি, নতুন প্রজন্ম, তাদের অনেক সম্ভাবনা, তাদেরকে বাঁচতে হবে। সেই বাঁচার গ্যারেন্টি যদি না থাকে, তাহলে একজন মানুষের জীবনের আর কি বাকি থাকে? প্রিয় দর্শক, বলছিলাম এই যে 5টি ঘটনা ঘটলো, এর মাঝে কিন্তু আরো ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে কদিন আগেই ইসেতে, ওই যে রাউজানে, চট্টগ্রামের, সেখানে হিন্দু বাড়ি অনেকগুলি একসঙ্গে জ্বালিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামে। কিসের আলামত? আরো একটি ঘটনা ঘটেছে কদিন আগেই মাত্র, সেটা হলো ইসেতে, মানে কি বলে জায়গাটার নাম, সেটা হলো আপনার ঝিনাইদহ। সেই যশোরেরই, একসময় যশোরের পার্ট ছিল ঝিনাইদহ, এখন আলাদা ডিস্ট্রিক্ট। যদি একজন বিধবা মহিলাকে দুজন মানে পালাক্রমে দর্শন করে, তাকেও গাছে বেঁধে তার চুল কেটে ভদ্রমহিলাকে অজ্ঞান করা হয়েছিল। জোর করে দর্শনের কারণে তিনি জ্ঞান হারিয়েছিলেন। প্রতিবেশীরা তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়, আর ওরা ওই গাছের সঙ্গে বেড়ে চুল কেটে এগুলি আবার ভিডিও করে, সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। এই তো দুটো ঘটনা বললাম, এরকম আরো অনেকগুলি ঘটনা ঘটেছে গত 1.5 বছরে, অনেক। এর এই মাঝে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকেও কিন্তু, আমেরিকান যে হিউম্যান রাইটস যে অর্গানাইজেশন, যেটা স্টেট ডিপার্টমেন্ট ডিল করে, তারা কিন্তু একটি রিপোর্ট বের করেছে। তাদের সেই রিপোর্টে পরিষ্কার করে বলেছে, প্রায় 1900 সামথিং ঘটনা ঘটেছে ডক্টর ইউনূসের শাসনামলে। এর এই মাঝে গত সপ্তাহেই ভারত একটি হিউম্যান রাইটস রিপোর্ট প্রকাশ করেছে। তাও একই রকম বলা হচ্ছে, এই সংখ্যালঘুদের উপরে 2000-এর উপর ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে। অনেক ঘটনার কিন্তু রিপোর্টও হয় না, অনেকে ভয়ে মামলা মোকদ্দমায় যেতে চায় না। এই সমস্ত রিপোর্ট অনেক সময়, আজকাল তো কোনো কিছু লুকিয়ে রাখা যায় না, এই তথ্য প্রযুক্তির যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে এই সমস্ত বেরিয়ে পড়ে। এই সমস্ত রিপোর্টগুলি যদি কালেক্ট করা হয়, তাহলেই সব খবর জানা যায়। এভাবেই হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলি এই সমস্ত খবর সংগ্রহ করে। কদিন আগেই ঢাকার একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তারাও কিন্তু একই রিপোর্ট, তারা বলছে যে প্রায় 900
ঘটনা ঘটেছে শুধু হিন্দুদের উপর, রেপ কেস, অপহরণ, খুন, মন্দিরে অ্যাটাক এবং পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের উপর আক্রমণ এবং তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার, এমনকি জোর করে তাদের মেয়েদেরকে নিয়ে যাওয়া, রেপ করা। এমনও ঘটনা ঘটছে যে 13, 14 বছর, 12 বছরের শিশুকে পর্যন্ত রেপ করা হচ্ছে, বিয়ে করা হচ্ছে। পাহাড়ে বাঙালিদের অত্যাচারে পাহাড়ি ছাত্র সংগঠনগুলি ভীষণ তৎপর। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছিলেন শেখ হাসিনা 1997 সালে, কিন্তু সেই শান্তি চুক্তিও কার্যকর হয়নি। সন্তু লারমা, যিনি ছিলেন শান্তি চুক্তির পার্বত্য চট্টগ্রাম আদিবাসীদের প্রতিনিধি, সেই সন্তু লারমা পর্যন্ত কদিন আগে অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্থবির। গত প্রায় 30 বছরেও শান্তি চুক্তি আলোর মুখ দেখেনি, কোনো ধরনের কার্যক্রম সেখানে চলেনি। কন্টিনিউ, অনবরত আদিবাসীদের উপর অত্যাচার, নিপীড়ন, শোষণ, বঞ্চনা চলছে। এই যদি হয়, আচ্ছা আরেকটি কথা বলুন তো, এই যে আমাদের ছাত্র সমাজ সংস্কার বিরোধী মানে আন্দোলন যেটা হলো, কোথায় সংস্কার, কোথায় বৈষম্য বিরোধী আন্দোলন? বৈষম্য, সবচেয়ে বেশি বৈষম্য শিকার তো দেশের সংখ্যালঘু সম্প্রদায়, নৃতাত্ত্বিক গোষ্ঠী, আদিবাসী সম্প্রদায়। বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্রনেতা ছিলেন, তারা তো এখন এক একজন আঙ্গুল ফুলে কলা গাছ, আবার নির্বাচন করবেন, মব করতেছেন, সবকিছু করতেছেন। এখন বাকি রয়েছে নির্বাচন করে পার্লামেন্টে গিয়ে ওইখানেও মব করবেন। আমি কথাটা বলি, এর আগেও বলছি যে ওরা এই বাইরে এখন এগুলি করতেছে, ওরা ইলেকশন করতেছে, ইলেকশন করবে, পাশ করবে, পার্লামেন্টে যাবে এবং ওই পার্লামেন্টে মব হবে এবং মারামারিও হবে। আজকে আমি বলে রাখলাম, আপনারা লিখে রাখুন, আগামী যে পার্লামেন্ট বাংলাদেশে হবে, সেই পার্লামেন্টে মারামারি হবে, মব হবে। এতদিন আমাদের পার্লামেন্টে হাতাহাতি মারামারি হয়নি, বাকযুদ্ধ হয়েছে। এবার যে পার্লামেন্ট আসতেছে, এই পার্লামেন্টে মারামারি হবে, কোনো হইতে পারে। যাই হোক, প্রিয় দর্শক, বলছিলাম যে এই যে সংখ্যালঘু সম্প্রদায়, আজকে আবার ভারত দেখলাম আরেকটি নতুন পদ্ধতি, এগুলি এটাও আমি সাপোর্ট, ব্যক্তিগতভাবে আমি সাপোর্ট করি না। ওইটা একদিকে ঠিক আছে, ভারতের ভিসা পদ্ধতি কিন্তু পরিবর্তন হচ্ছে। যেমন এখন 5 বছরের ভিসা, মাল্টিপল ভিসা 5 বছরের দেওয়া হবে। আপনি যখন খুশি যেতে পারবেন তখন আসতে পারবেন, যেতে পারবেন, আসতে পারবেন। সে যে কারণেই যান, মেডিকেলের জন্য যান, বিজনেসের জন্য যান, ট্যুরিজমের জন্য যান, পড়াশোনা করতে যান, সবই ঠিক আছে। কিন্তু এই ধরনের ভিসা প্রক্রিয়া বাংলাদেশের মানুষকে আরো বেশি, বিশেষ করে হিন্দুদেরকে আরো বেশি করে বাংলাদেশ ত্যাগে উৎসাহিত করবে। এদিকে মুসলিমরা অত্যাচার করবে, ওই দিক দিয়ে ভারত যদি লিবারেল হয়, ভারত যদি এই সুযোগ সুবিধাগুলি দেয়, তো হিন্দুরা মনে করবে আচ্ছা ঠিক আছে, চলে যাই, যান বাঁচাই, মেয়ে বাঁচাই, নিজে বাঁচি। এইটা বা একদিকে ভারতের এই ভিসা পদ্ধতি যদি এরকম সহজতর করে, এরকম লং রানে আসা যাওয়া করা যাবে, সেটা মুসলিমদের জন্য ভালো হবে। তারা ভিসাটা একবার পেয়ে গেল 5 বছরের, বারবার ভিসার জন্য যেতে হবে না। বারবার ভিসার জন্য যাওয়া তো অনেক ধরনের সমস্যা, তাদের জন্য ভালো হবে। তারা অনেক সময়, অনেক রুগী আছে খুব, যে হসপিটালে যখন যায় অনেক সময় দীর্ঘদিন রুগীকে থাকতে হয়, তো রুগীর সঙ্গে যারা যায় তারা আসা যাওয়াটা করতে পারে, সেটা ভালো। কিন্তু এই পদ্ধতি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদেরকে জন্য
এক ধরনের মরণ ফাঁদ হবে। আর বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের যে অংশ, একটি ক্ষুদ্র অংশ যারাই এই হিন্দুদের উপরে অত্যাচার করে, তারা আরো বেশি করে সুযোগ পাবে। সুযোগটা এই জন্যই পাবে, তারা মনে করবে যে ওদেরকে অত্যাচার করলে ওরা তো ভারতে চলে যাবে। ভারত তো তাদের সুযোগ সুবিধা দিয়েই রেখেছে। কিন্তু এটাই কি সলিউশন? তারা বাংলাদেশের ভূমিপুত্র, একজন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, তারা বাংলাদেশ ভূখণ্ডের মানুষ। তারা কেন ভারতে চলে যাবে? এই ভূখণ্ডে কি তাদের অধিকার নাই? ওই ভূখণ্ড কি তাদের নয়? এই সমস্ত বিষয়গুলি নিয়েই কথা বলার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। পরবর্তীতে এই অনেক বড় ইতিহাস, দীর্ঘ ইতিহাস, আমাদের 54 বছরের এই দীর্ঘ পাকিস্তান আমল বাদ দিলাম, এই 54 বছর বাংলাদেশ আমলের এই দীর্ঘ পথ চলা সংখ্যালঘুদের জন্য এমন নির্মম হওয়া উচিত ছিল না। সেই বিষয়টিও দেশপ্রেমিক, ধর্মনিরপেক্ষ, বিবেকবান মুসলমান ভাইদেরও চিন্তা করা উচিত যে ওরা, আমরা এই ভূখণ্ডের বাসিন্দা, আজন্ম আমরা এখানেই বসবাস করছি। তাই মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে থাকার বিকল্প নেই। দেশটি আমাদের সকলের। প্রিয় দর্শক, এখানেই শেষ করতে চাচ্ছি। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।